সিলেট বোর্ড 2024-এর প্রশ্নটি আমরা এখন সমাধান করব। আমরা দেখতেছি এই সৃজনশীলের উদ্দীপকে দেওয়া রয়েছে p of x equal to x cube plus 4x² plus x minus 6। এরপর আরও একটা তথ্য দেওয়া আছে q equal to x cube plus y cube plus z cube minus 3xyz। তো আমরা এখন এই যে দুইটা তথ্য দেওয়া, আমরা প্রথম যেই প্রশ্নটা ক নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করছে a এর কোন মানের জন্য x plus 2 x² plus 6x minus a বহুপদীর একটি উৎপাদক হবে, অর্থাৎ x² plus 6x minus a এই বহুপদীটির একটা উৎপাদক হলো x plus 2। তবে সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে a এর মান কত হইতে হবে, a এর মান কত হলে x² plus 6x minus a এই বহুপদীটির একটি উৎপাদক হবে x plus 2। যখনই উৎপাদক শব্দটা ব্যবহার করছে আপনারা কম বেশি সবাই জানেন যে আমরা এই যে রাশিটা এটাকে আমরা এখন একটা বহুপদী হিসাবে হিসাব করব। বহুপদীতে আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করব। ভাগশেষ উপপাদ্য যখন লিখব আপনারা সবাই বলবেন এটাই তো, হ্যাঁ আমরা জানি। তাহলে ভাগশেষ উপপাদ্য যখন আমরা ব্যবহার করব, যদি দেখতে পাই চলকের মান বসানোর ফলে পুরো বহুপদীটার ফলাফল শূন্য হয়ে গেছে, তখন আমরা সেই ভাজকটাকে বলবো উৎপাদক। আমাদেরকে এখানে বলছে x plus 2 এইটা এই বহুপদীটার একটা উৎপাদক হবে। তাহলে এই x plus 2টা হচ্ছে একটা ভাজক। এই ভাজকে আমরা x এর মান যেটা পাবো সেটা এখানে বসাবো। বসানোর ফলে যদি সম্পূর্ণটার মান শূন্য হয় তাহলে আমরা বলবো x plus 2 হচ্ছে উৎপাদক। অর্থাৎ উৎপাদকের ফলে আমরা এই বহুপদীটার ফলাফল শূন্য বের হবে। যেহেতু এখানে উৎপাদক শব্দ ব্যবহার করছে তাহলে আমরা নিশ্চিত যে এটার রেজাল্ট শূন্য বের হবেই হবে। চলেন তাহলে আমরা সামনে আগাই, আমরা ওই এর মানটা খুঁজে বের করার চেষ্টা করি। আমাদেরকে যেটা উৎপাদক বলবে, আমাদের কিন্তু তারা বলছে যে x plus 2 এটা উৎপাদক। তাহলে x plus 2 যদি উৎপাদক হয় আমরা মনে মনে যেটা আমাদেরকে উৎপাদক বলবে সেইটা ইকুয়াল টু 0 ধরবো। এটা মনে মনে আমি এমনি লিখতেছি, হ্যাঁ, x plus 2 ইকুয়াল টু 0। তাহলে x এর মানটা কত বের হয়? -2। x এর মানটা কত বের হয়? -2। এই যে x এর মান -2 বের হইল, আমরা করব কি এই বহুপদীটার মধ্যে x এর মান -2 বসাবো এবং অবশ্যই সম্পূর্ণ বহুপদীর রেজাল্ট 0 হওয়া লাগবেই। আমরা x এর মান বসাবো -2, সম্পূর্ণটার রেজাল্ট 0 হতে হবে। এক পর্যায়ে আমরা দেখব a এর মান আমাদের সামনে চলে আসছে। তাহলে চলেন আমরা x এর মান -2 বসাই। এই যে x এর মান -2 বসাবেন এটা কিন্তু আপনাকে আলাদা করে দেখানো লাগবে না। আপনি যদি বলবেন যে x এর মান -2 বসিয়ে পাই, কিন্তু সেটা কিন্তু অবশ্যই আপনি পাশে রাফ করার মাধ্যমে বা মনে মনে হিসাব করে ফেলছেন যে x এর মানটা কত বসানো দরকার। যেহেতু x plus 2 বলছে তাহলে x plus 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু -2। আচ্ছা, আমরা তাহলে x এর মান -2 বসাবো। আপনি মনে মনে করে ফেলবেন অথবা রাফ করবেন। তাহলে আমরা আমাদের যদি সমাধানের মধ্যে যাই, আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের এখানে সবার প্রথমে যেই রাশিটা দেওয়া আছে সেই রাশিটাকে আমরা একটা বহুপদী ধরলাম, যে x চলকের বহুপদী ধরি g of x। এখানে g of x আপনি চাইলে f of x, আপনি চাইলে n of x লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো ধরি g of x ইকুয়াল টু x² plus 6x minus a। এই যে বহুপদীটা g of x, এই বহুপদীতে x plus 2 উৎপাদক হবে যদি আমরা x এর মান হিসাবে -2 বসাই। -2 কীভাবে বের হয়েছে ইতিমধ্যে আপনারা সবাই দেখতে পেয়েছেন। তাহলে আমরা x plus 2 g of x এর উৎপাদক হবে যদি g of -2 ইকুয়াল টু 0 হয়। আমি এখানে -2 বসাবো। -2 বসাইলে প্রত্যেকটা x এর জায়গায় -2 বসবে, সম্পূর্ণটার রেজাল্ট 0 বের হবে। তাহলে g of -2 ইকুয়াল টু 0 হয়। আমরা তাহলে প্রত্যেকটা জায়গাতে -2 বসাই দিই। -2 হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু -2 মাইনাস a ইকুয়াল টু 0। এবার হিসাব নিকাশ করি। 4 - 12 ইকুয়াল টু a। 4 - 12 মানে -8। a এর মান -8। a এর মান কত? -8। আপনি যদি এখানের মধ্যে -8 বসান a এর মান,
আপনি যদি এ এর মান -8 বসান, আপনি হিসাব করে দেখবেন সম্পূর্ণটার রেজাল্ট 0 হয়ে গেছে, একেবারে সম্পূর্ণটার রেজাল্ট 0 হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম যে x+2 g অফ x এর একটি উৎপাদক এবং এর ফলে এ এর মান বের হয়েছে -8। এ এর মান কত বের হয়েছে? -8। আচ্ছা, তাহলে আমাদের এই ক নাম্বার প্রশ্নটার আমরা সমাধান করে ফেললাম। এ এর মান হলো -8। এখন আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান করব। আমাদের এখানে খ নাম্বার প্রশ্নটা কি দেওয়া? আমাদের এখানে খ নাম্বার প্রশ্নটা দেওয়া আছে q = 0। q = 0 হলে দেখাও যে x + y + z = 0 অথবা x = y = z। q = 0 হলে দেখাও যে x + y + z = 0 অথবা x = y = z। আমরা এখন এটা প্রমাণ করে দেখাবো। উদ্দীপকে q = একটা তথ্য দেওয়া আছে, প্রশ্নতে q = 0 বলছে। তাহলে আমরা উদ্দীপকের তথ্যটা সমান 0 বলতে পারি। আমরা এটা দিয়ে আমরা এখন অঙ্কটা শুরু করে দিব। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের উদ্দীপকে দেওয়া আছে q = x³ + y³ + z³ - 3xyz। প্রশ্নে বলা আছে q = 0। তাহলে এই অংশটা সমান 0 হবে। আমরা লিখলাম এই অংশটা সমান 0। এখন যেই বিষয়টা আপনারা কেউ কেউ বলতে পারেন যে স্যার এখানে তো এখন সূত্র হয়ে যাবে a³ + b³ + c³ - 3abc, এটার সূত্র। হ্যাঁ, এটা হয়। তো আমরা যদি এখানে ওই একটা সূত্র এখন প্রথমেই যদি আমরা অ্যাপ্লাই করে ফেলি, আমরা ফলাফল পেয়ে যাব। আমরা ফলাফল পেয়ে যাব যদি প্রথমে আমরা এটা অ্যাপ্লাই করি। এখন কথা হচ্ছে যে এখানে তো আরও বিভিন্ন পদ্ধতিতে অঙ্কটা সমাধান করানো যায়। তো আমরা যদি সেই পদ্ধতিগুলি শিখি এটা আমাদের জন্যই ভালো হবে। আমি কথাটা প্রথমেই ক্লিয়ার করে নিচ্ছি। অনেকেই ভাবতে পারেন স্যার এখানে যে এইভাবে করে করা হয়েছে, এইভাবে করার কি দরকারটা ছিল? আমরা তো সরাসরি ওই সূত্রটা ব্যবহার করেই রেজাল্ট বের করতে পারি। হ্যাঁ, আমরা সরাসরি এখান থেকে সূত্রটা প্রয়োগ করে রেজাল্ট বের করে ফেলতে পারি। a³ + b³ + c³ - 3abc। সূত্রটা কি? ½ × a + b + c × a - b² + b - a² + c - a²। ওই সূত্রটা যদি আমরা প্রথমেই ব্যবহার করি তাহলে অতি দ্রুত রেজাল্টটা বের হয়ে যাবে। তো সেই পদ্ধতি আমরা অন্যান্য সৃজনশীলগুলোতে করিয়ে দেখিয়েছি। হ্যাঁ, অন্যান্য সৃজনশীলগুলোতে সেই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখিয়েছি। আজকের এই সৃজনশীলে আমরা একটু অন্যভাবে অঙ্কটার সামনের দিকে আগাই, তাহলে এটা শেখা হবে। এটা একের অধিক পদ্ধতি আমাদের শেখা হলো, জানা হলো। আপনি পরবর্তীতে পরীক্ষার হলে আপনার কাছে যেটা মনে আসে তাৎক্ষণিকভাবে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আমরা একটু ব্যতিক্রমভাবে সামনের দিকে আগাচ্ছি, এই অঙ্কটার সমাধান করছি। x³ + y³ + z³ - 3xyz = 0। আমরা যদি পুরাটার মধ্যে না গিয়ে এতটুকুর মধ্যে থাকি, x³ + y³ অর্থাৎ a³ + b³ এর সূত্র, তাহলে আমরা a³ + b³ এর সূত্র বসাইতে পারি a + b² - 3ab × a + b। এই যে এই পর্যন্ত আমরা a³ + b³ এর সূত্র অ্যাপ্লাই করলাম। এরপরে +z³, এই যে +z³, তারপরে -3xyz, এই যে -3xyz। আশা করি বুঝতে পারছি a³ + b³ এর সূত্র আমরা অ্যাপ্লাই করেছি। আচ্ছা, এর পরের লাইনে যদি আমরা যাই, এর পরের লাইনে দেখেন যেই বিষয়টা x + y³ লিখলাম +z³ আমরা এখানে আমাদের লিখলাম 5 + z³। x + y³ +z³ আমরা পাশাপাশি এনে লিখলাম। জাস্ট ওই পিছন থেকে তাকে একটু সামনের দিকে নিয়ে আসলাম, পিছন দিক থেকে তাকে জাস্ট একটু সামনের দিকে নিয়ে আসলাম। x + y³ +z³। আর বাকি এই যে এতটুকুর মধ্যে কমন নিলাম, কমন একটু খেয়াল করবেন সবাই, কমন নিলাম -3xy × x + y -3xyz। আমি একটু লিখে দেখাই তাহলে বুঝতে খুব সুবিধা হবে। আমরা এখানে এই যে -3xy × x + y -3xyz এতটুকু যদি নেই, এতটুকুর ভিতরে কিন্তু আমরা কমন নিতে পারি। আমরা -3xy কমন নিতে পারি। তাহলে কমন হলে কী হবে? -3xy কাটা থাকবে x + y। আচ্ছা, -3xy কাটা থাকবে হচ্ছে গিয়ে শুধু z, মাইনাসে মাইনাসে প্লাস,
মাইনাসে মাইনাসে প্লাস থাকবে হচ্ছে গিয়ে জেড। তাহলে আবার সবাই একটু খেয়াল করেন, -3xy কমন নিলাম, তো -3xy দিয়ে যদি আমরা ভাগ করি তো মাইনাসে মাইনাসে প্লাস, এটা দিয়ে ভাগ করলে শুধুমাত্র x + yটা থাকবে। মাইনাসে মাইনাসে প্লাস, এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে শুধু জেডটা থাকবে। তাহলে এই অংশটুকু রইল, সেটাই এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন -3xy × x + y + z। আচ্ছা, আমরা এখন আবার আগের মতো চিন্তা ভাবনা, x + y পুরাটাকে আমরা a কল্পনা করতে পারি, z কে b কল্পনা করতে পারি। a³ + b³ a³ + b³। এই যে a³ + b³ আমরা আবার সূত্র ব্যবহার করতে পারি, a + b³ - 3ab × a + b। আবারও বলতেছি, আবারও বলি, আমরা x + y এই পুরাটাকে a ধরছি, x + y পুরাটাকে আমরা a ধরলাম, এখানে x + y পুরাটাকে a ধরলাম। তাহলে a³ + b³, তাহলে a + b³ - 3ab × a + b। আচ্ছা, আর এখানে যা আছে আমরা তাই লিখলাম। এবার দেখেন সম্পূর্ণ লাইনটা থেকে কমন নেওয়া যায়। আমরা কিন্তু বারবার বলতেছি যে একটু ব্যতিক্রমভাবে আমরা অঙ্কটা সমাধান করানোর চেষ্টা করতেছি, শুধুমাত্র একাধিক পদ্ধতি শেখার উদ্দেশ্যে, আর কোনো উদ্দেশ্য নাই। দেখেন এখানে x + y + z হোল কিউব, তার মানে কি x + y + z এখানে 3 বার গুণাকারে আছে। কয়বার গুণাকারে আছে? 3 বার গুণাকারে আছে। এখানেও x + y + z আছে, এখানেও x + y + z আছে। তাহলে আমরা x + y + z কমন নিতে পারি। কি নিতে পারি? কমন নিতে পারি। x + y + z কমন নিলাম। তাহলে এটা যদি কমন নেই তাহলে এটা দিয়ে সবাইকে ভাগ করতে হবে। x + y + z দ্বারা যদি ভাগ করি তাহলে x + y + z হোল স্কয়ার থাকবে। কথাটা একটু বোঝার চেষ্টা করেন। x এটা তো আপনি কমন নিছেন, x + y + z এটা কমন নিছেন, তাহলে এইটা দ্বারা যদি আপনি x + y + z হোল কিউব এই পুরাটাকে ভাগ করেন, আচ্ছা হোল কিউব মানে কি? x + y + z এটা 3 বার গুণ আকারে আছে। তাহলে আপনি কমন যেটা নিছেন সেটা দিয়ে যখন ভাগ করবেন একবার কাটাকাটি যাবে আর 2 বার রয়ে যাবে না? আমরা লিখলাম x + y + z হোল স্কয়ার। স্কয়ার দিয়েছি, কিউব না, স্কয়ার। আচ্ছা ঠিক আছে, যেটা আমরা কমন নিলাম সেটা দিয়ে ভাগ করলাম। এবার x + y + z দ্বারা এটাকে ভাগ করেন, তাহলে থাকবে -3zx + y। এটা এটা কাটা। এবার x + y + z দ্বারা এখানে ভাগ করেন, এটা কাটা, -3xy থাকবে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই লাইনটা আমরা পেলাম। এবার সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই। আপনারা ভাবতেন স্যার অঙ্কটা বড় করে করার কি দরকারটা ছিল? শুধুই মাত্র পদ্ধতিটা দেখানোর জন্য যে হ্যাঁ একাধিক পদ্ধতিতে অঙ্ক করা যায়, এটা দেখানোর জন্য। এভাবে করে করার কারণে কিন্তু অঙ্কটা অনেক বড় হচ্ছে, আমি এটা আগেই বলছি, শুধু শেখার জন্য। এবার আমরা যেই কাজটা করব, আমরা যে এখানে লিখলাম x + y + z হোল স্কয়ার, এটা কিন্তু সূত্র হয়, জেনারেল ম্যাথেও শিখছেন, অনেক আগেই শিখছেন, 8 7 শিখছেন। a + b + c হোল স্কয়ার, a + b + c হোল স্কয়ার। এই যে দেখেন আপনার জন্য বেরও করে রাখছি, ঠিক আছে, এই যে এখানের মধ্যে বের করে রাখছি, a + b + c হোল স্কয়ার ইকুয়াল টু a² + b² + c² + 2ab + 2bc + 2ca। আপনাদের জন্য সূত্র বের করে রাখছি। তাহলে আমরা এখন a + b + c হোল স্কয়ারের পরিবর্তে তার সূত্রটা পুরাটা ভেঙে লিখব, a² + b² + c² + 2ab + 2bc + 2ca। তাহলে আমাদের এখানে তার abc দিয়ে না, এখানে xyz দিয়ে, x + y + z হোল স্কয়ার, তাহলে x² + y² + z² + 2xy, এই যে বের করি, এই যে +2xy + 2yz + 2zx, এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত ওই সূত্রটা এখানে আমাদের আসলো। আর বাকিটুকু ব্র্যাকেটে যখন গুণ করবেন, এই যে বাকি অংশটুকু ব্র্যাকেটে যখন গুণ করবেন তখন এই অংশটুকু আসে, এই যে 3z দ্বারা xকে গুণ, 3z দ্বারা yকে গুণ, এই গুণ করলে বাকি অংশটা আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সবাই এই লাইনটা দেখতে পেলেন যে এখানে কি ঘটনা ঘটছে। এর পরের লাইনে যোগ বিয়োগ করলে এই লাইনে আসে, এখানে আর বলার কিছু নাই। এবার দেখেন আমরা এই জায়গাটার মধ্যে একটা অতিরিক্ত কাজ করব, এই জায়গাটার মধ্যে, হ্যাঁ এই জায়গাটার মধ্যে একটা অতিরিক্ত কাজ করব, এবং সেটা হচ্ছে সূত্র আনার উদ্দেশ্যে।
সূত্র আনার উদ্দেশ্যেই আমরা এখানে এই অতিরিক্ত কাজটা করব। সেটা হচ্ছে আমরা যদি এখানের মধ্যে এখানে আগে একটু এখানে দেখাই, আমি যদি এখন এখানের মধ্যে লিখি 1/2 × 2, আপনারা আমাকে একটু জবাব দিয়েন কমেন্ট সেকশনে। আপনারা যখন ভিডিও দেখবেন আপনারা জানায়েন যে 1/2 × 2 যদি আমি এটা বসাই, এতে করে কি অঙ্কের কোনো সমস্যা হবে? 1/2 × 2 না, কোনো সমস্যা হবে না, কারণ 2 আর 2 তো কাটাই যায়, অর্থাৎ কিছুই আর অঙ্কের মধ্যে থাকে না, আমি যদি শুধু 2 লিখতাম, তাহলে সমস্যা হইতো, অঙ্কের মান চেঞ্জ হয়ে যেত। আগে যা ছিল এখন 2 দিয়ে গুণ করার ফলে এটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি যখন 1/2 × 2 একসঙ্গে আমি অঙ্কের মধ্যে আনতেছি, 1/2 × 2 এই পুরাটা একসঙ্গে অঙ্কে আনতেছি, তখন আমার অঙ্কের কোনো ক্ষতি হবে না, কারণ 2 2 কাটা যায়। তাহলে এখানে আমাদের সেই কাজটা করা হয়েছে। এই হচ্ছে 1/2 আনা হয়েছে, আর 1/2-এর সাথে যে একটা 2 গুণ আকারে ছিল, একটু বুঝেন, একটু খেয়াল করেন, 1/2-এর সাথে যে 2 গুণ আকারে ছিল, এই যে 2 গুণ আকারে ছিল, এই 2টাকে তারা করছে কি এখানে গুণ করে দিছে। এই যে এখানে 1/2 আর এই যে এখানে 2, ঠিক আছে, 1/2 × 2, 1/2 × 2। এবার এই 2 দ্বারা সবার সাথে গুণ করে দিছে, 2x², 2y², 2z², 2xy সবার সাথে গুণ করে দিছে, ঠিক আছে। এখানে 1/2 × 2, 1/2 × 2, আমি কিন্তু একসঙ্গে আনছি পুরাটা, 1/2 × 2, সুতরাং অঙ্কের কোনো সমস্যা হবে না। কিন্তু এর ফলে আমার অঙ্কের সূত্র চলে আসবে, আমাদের জন্য এটা সুবিধা হবে। তাহলে 1/2টা রইল, আর 2 দিয়ে ভিতরে গুণ করে ফেললাম। তাহলে এখানে কি আছে? 2টা x², 2টা y², 2টা z², তাই না? 2টা xy, 2টা yz, 2টা xz। এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, আসেন আমি একটু সূত্রটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। সেটা হচ্ছে আমরা 2x² + 2y² + 2z² - 2xy - 2yz - 2xz। আচ্ছা, 2x² মানে কি একটু চিন্তা করেন। 2x² মানে হলো x² + x², তাইলে তো 2x² হয়। 2y², তাহলে আমরা বলতে পারি y² + y², z² + z²। আমি একদম পুরো ভেঙে দেখাচ্ছি, আমরা একদম ভালোভাবে বিষয়টা ক্লিয়ার হব ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এখন একটু দেখেন, একটু খেয়াল করেন সবাই। আমি যদি x²কে লিখলাম, এই x²কে লিখলাম, হ্যাঁ, লিখে ফেলছি। এরপরে আমরা যদি এই যে x না, এই যে এখানে x, আমরা -2xy-কে নিলাম, -2xy কে আমরা নিলাম। তাহলে x এখানে বাড়তি একটা অক্ষর কোনটা? y। তাহলে y²টা নেন, তো একটা y² নেন, মানে সূত্র বানানোর জন্য। এখানে y আছে, এখানে একটা y² নেন, তাহলে আমরা একটা y² নিলাম। ওকে, এতটুকু একটা অংশ। এবার আমাদের এখানে আরেকটা +x² আছে, আমরা লিখতে পারি +x²। এখান থেকে এই যে x -2xz নিলাম। আচ্ছা, x আর x তো মিললো, এখানে বাড়তি একটা কি আছে? z, তাহলে একটা z² নেন, +z², এটা আবার একটা অংশ। এরপরে +y² নিতে পারি আমরা, হ্যাঁ, -2yz + z²। দেখছেন, সবাইকে ব্যবহার করা হয়েছে, কাউকে কিন্তু বাদ দেওয়া হয় নাই, সবাইকে ব্যবহার করা হয়েছে। শুধু একটুখানি জায়গাটা একজন আরেকজনকে জায়গাটা সরিয়ে দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, আর কিন্তু কিছু না। আমি কি এখানে বাড়তি কিছু করছি? জাস্ট জায়গাটা অদল বদল করছি। আচ্ছা, এটা আছে, তাকে নিলাম, ওই পিছন থেকে ওইটা নিলাম, মাঝখান থেকে এটা নিলাম, সাজাইলাম। সাজানোটা কীভাবে আপনারা কিন্তু সবাই দেখতে পাইছেন। আচ্ছা, তাহলে এখন এই যে এতটুকু অংশ, এটার জন্য একটা সূত্র হয় কি না? যদি আমরা x-কে a কল্পনা করি, y-কে b কল্পনা করি, a² - 2ab + b², এখানে সূত্র হয়, সেটা হচ্ছে a - b হোল²। এখানের মধ্যে x - z², এখানের মধ্যে y - z হোল², ঠিক আছে, সূত্র হয়ে যায়। এই যে সূত্রটা আমরা লিখলাম, এটা কিভাবে করে তৈরি হইল, আশা করি আপনারা সবাই দেখতে পাইলেন যে এটা কিভাবে করে তৈরি হয়েছে। এই জিনিসটাই এখানে সরাসরি লিখে দিছে,
মাঝখানের লাইনটা আমি আপনাদেরকে ভেঙে দেখানোর চেষ্টা করছি যে ঘটনাটা আসলে এখানে কি ঘটছিল। দুইটা এক্স স্কোয়ার, দুইটা ওয়াই স্কোয়ার, দুইটা জেড স্কোয়ার। তো ভাঙেন ভাঙেন ভাঙেন, এরপরে এরকমভাবে তৈরি হবে। এই যে এরকম, এটা একটা, এটা আরেকটা, এটা আরেকটা, ওই যে এখানে ওদের নেমে গেছে আর কি। তো সূত্রটা আমরা লিখে ফেললাম। এখন আপনারা দেখেন সামনে যে একটা হাফ ছিল ভাইয়া, সামনে যে একটা হাফ ছিল, এই হাফ যদি ওই সাইডে পাঠিয়ে দেন তাহলে জিরো হয়ে যাবে। সামনের হাফটাকে ওই সাইডে পাঠিয়ে দিলে জিরো হয়ে যাবে, সামনের হাফটাকে ওই সাইডে পাঠিয়ে দিলে জিরো হয়ে যাবে। আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি। অবশেষে অঙ্ক শেষের পর্যায়ে আসছে। আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি, হয় এইটা সমান জিরো অথবা এই অংশটা সমান জিরো। তাইলে হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো, এটা কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে তোমরা প্রমাণ করে দেখাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো। এই যে আমরা একটুখানি প্রশ্নতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই যে দেখেন প্রশ্নতে বলা ছিল দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো, দেখাও। তাহলে আমরা এখানে দেখাইলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো। এবার অথবার যে অংশটা, অথবা দিয়ে যেই অংশটা, সেটা হচ্ছে এই অংশটা, এইটা ইকুয়াল টু জিরো। আমরা জানি একাধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে তাদের প্রত্যেকটাকে পৃথক পৃথকভাবে শূন্য হতে হয়। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে এই রাশিটাকে শূন্য হতে হবে, এটাকেও শূন্য হতে হবে, এটাকেও শূন্য হতে হবে। কারণ এরা যদি শূন্য না হয় তাহলে তাদের যোগফল শূন্য কখনোই হইতে পারে না। তাহলে অবশ্যই বাধ্যতামূলকভাবে এদের সবাইকে শূন্য হতেই হবে, যেহেতু যোগফল শূন্য। আচ্ছা, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জেড, জেড মাইনাস এক্স ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু এক্স। আমাদের দেখতেছি এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু জেড, জেড ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। খেয়াল করে দেখেন, এক্স ইকুয়াল টু ওয়াই, আবার ওয়াই ইকুয়াল টু জেড, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড মিলে গেছে। তাহলে এটাও কিন্তু আমাদের প্রমাণের অংশ ছিল। তাহলে আমরা আরও একটা জিনিস প্রমাণ করে ফেললাম। তাহলে আমাদের প্রশ্নে তারা যেটা প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করে দেখাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো অথবা এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, আমরা এটা প্রমাণ করে দেখিয়ে দিলাম। তাহলে এই খ নাম্বার অঙ্কটা আমি এখন আবার একটু বলতেছি, সেটা হচ্ছে আমরা একটু ব্যতিক্রম পদ্ধতিতেই করেছি, শুধুমাত্র পদ্ধতিটা দেখানোর জন্য। আমরা যদি সরাসরি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc তার যে সূত্র, আমরা সেই সূত্র প্রয়োগ করতাম, তাহলে অঙ্কটা অনেক আগেই শেষ হয়ে যেত। তো ওই সিস্টেমটা আপনারা সবাই ইতিমধ্যে শিখে ফেলছেন। তো এটা ছাড়াও যে ব্যতিক্রমভাবেও যে অঙ্ক করা যায় সেটা দেখাইলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাই প্র্যাকটিস করলেই এটা আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা এখন গ নাম্বার সৃজনশীলটার সমাধান করব। তো আমাদের এখানে গ নাম্বার সৃজনশীলে কি বলা আছে আমরা দেখতেছি যে আমাদের এখানে গ নাম্বার সৃজনশীলে বলা হয়েছে আর কি, সৃজনশীলের গ নঙে এক্স কিউব ডিভাইডেড বাই পি অফ এক্স, এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এক্স কিউব ডিভাইডেড বাই পি অফ এক্স, পি অফ এক্স কি? এই যে পি অফ এক্স, এখানে বলা আছে যে পি অফ এক্স মানে হলো এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এটা হচ্ছে পি অফ এক্স। এই পি অফ এক্সকে এখানে বসাইতে হবে, বসানোর পরে পুরাটা যা হবে তার আংশিক ভগ্নাংশ আমরা নির্ণয় করব। তাহলে আমরা আংশিক ভগ্নাংশ নির্ণয় করা শুরু করি। সবার প্রথমে পি অফ এক্স বলতে যেটা দেওয়া আছে, পি অফ এক্স বলতে যেটা দেওয়া আছে, আমরা তার উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। কি করব? উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো এখানের মধ্যে আমি একটু লাইনটা একটু বুঝিয়ে বলি যে কি করা হয়েছে আসলে এখানে। এই যে আমরা এই লাইনটা মুছে ফেললাম। আমরা যেই কাজটা করব, পি অফ এক্স এর এখানে যেই বীজগাণিতিক রাশিটা দেওয়া বা বহুপদীটা দেওয়া, আমরা দেখব যে এখানে এক্সের মান কত বসাইলে এই পুরাটা জিরো হয়ে যায়। এটা কিন্তু ক্যালকুলেটর দিয়েও করা সম্ভব। আপনাদেরকে একটু ক্যালকুলেটর দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একটু জুম করার চেষ্টা করেন ক্যালকুলেটরটা। আমরা করব কি, ক্যালকুলেটরের মধ্যে এই পি অফ এক্সের পুরো লাইনটা উঠাবো ক্যালকুলেটরের মধ্যে। তো আমরা করব কি, আমাদের ক্যালকুলেটরে পি অফ এক্সের যেই বহুপদীটা আছে সেই বহুপদীটা উঠাবো। কিভাবে করে? সেখানে এক্স কিউব লেখা আছে, আমি আলফা নামের একটা বাটন আছে, যে এখানে আলফা নামের বাটনে টিপ দিয়ে এই যে এখানে এক্স লেখা আছে, এই যে ব্র্যাকেটের এখানে টিপ দিলে আসবে এক্স। তো আমাদের প্রশ্ন তো আছে এক্স কিউব, তাহলে শিফট বাটনে টিপ দিয়ে এটাতে টিপ দিলে হয়ে যাবে এক্স কিউব প্লাস 4 আলফা এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স মাইনাস 6। আমরা
পুরো বহুপদীটাকে এখানে আমাদের লিখে ফেলছি, আপনারা সবাই ক্যালকুলেটরে দেখতে পাচ্ছেন। আমরা এখন দেখব যে এখানে এক্সের মান কত বসাইলে পুরাটার মান 0 হয়। আমরা ওই যে ক্যালক নামের একটা অপশন আছে, আপনারা দেখতেছেন এই যে ক্যালক, হ্যাঁ, এই বাটনে টিপ দেওয়ার পরে আমাদেরকে জিজ্ঞাসা করবো যে কত বসাইলে এই পুরাটার মান 0 হবে। আমরা যদি এখানের মধ্যে 1 বসাই, এরপরে সমান চিহ্ন টিপ দিই, তাহলে কিন্তু 0 আসছে। যদি আমরা আবার ক্যালক বাটনে টিপ দিয়ে 2 বসাই, ইকুয়াল টু দিই, তাহলে 20 আসছে। আমরা যদি ক্যালক বাটনে টিপ দিয়ে -1 বসাই, তাহলে -4 আসছে। আমরা যদি ক্যালক বাটনে টিপ দিয়ে -2 বসাই, তাহলে 0 আসছে। তাহলে আমরা এখানের মধ্যে দেখতেছি যে আমরা যদি 1 বসাই, হ্যাঁ, +1, এক্সের মান যদি +1 বসাই, যে ক্যালক 1 বসাই, তাহলে কিন্তু পুরাটার মান 0 আসতেছে। পুরাটার মান কি আসতেছে? 0 আসতেছে। তার মানে আমি এক্সের মান +1 বসাইতে পারবো, এক্সের মান +1 বসাইতে পারবো, এক্সের মান +1 বসাইতে পারবো। আবার আমি যদি চাই এক্সের মান আমি -2 বসাবো, তাহলেও কিন্তু 0 আসে। তাহলে এক্সের মান -2 বসাইতে পারবো, অর্থাৎ আপনি যে কোনোটা বসাইতে পারবেন। তবে এটা কিন্তু আপনি ক্যালকুলেটর থেকে খুব সহজেই বের করতে পারেন। আপনাকে কিন্তু খাতায় বারে বারে লিখে আপনাকে দেখতে হবে না যে কোনটা বসালে 0 হয়। আপনি ক্যালকুলেটরে জাস্ট আপনি এই রাশিটা উঠাবেন, এবারে ক্যালক বাটনে টিপ দিয়ে একবার 1 দিয়ে চেক করেন, একবার 2 দিয়ে চেক করেন, -1 দিয়ে চেক করেন, -2 দিয়ে চেক করেন, দেখবেন আপনার ফলাফল সেখানে চলে আসবে। তো আমরা এখানে দেখতেছি, এখানের মধ্যে দেখতেছি যে আমরা এক্সের মান 1 বসাইলেও পুরোটার মান 0 হয়, এক্সের মান -2 বসাইলেও পুরোটার মান 0 হয়। তো আমরা যদি এক্সের মান 1 না নিয়ে, আপনারা বলতে পারেন কেন নেবেন না, এমনি, জাস্ট এমনি, কোনো উদ্দেশ্য নাই, হ্যাঁ, কোনো উদ্দেশ্য নেই। আমরা যদি এক্সের মান -2 নেই, আমরা যদি এক্সের মান -2 নেই, তাহলে এক্সের মান যদি -2 নেই, তাহলে আমরা বলতে পারি যে x = -2, এই -2 যদি এই সাইডে আসে, -2 যদি এই সাইডে আসে, তাহলে কি হয়ে যাবে? x + 2 = 0। তাহলে আমরা উৎপাদক হিসাবে x + 2 পেয়ে গেলাম। উৎপাদক হিসাবে কী পেয়ে গেলাম? x + 2 পেয়ে গেলাম। এই যে উৎপাদক হিসাবে x + 2 পেলাম, এটাই আমরা আমাদের অঙ্কের মধ্যে বসাবো। এখানের চাইতে আমার মনে হয় আমি যদি লিখে আপনাদেরকে করাই দিই, তাহলে খুব দ্রুত করাইতে পারবো এবং তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা লিখব p of x = x³ + 4x² + x - 6। দ্বিতীয় লাইনটা ফাঁকা, 3 নম্বর লাইনে যাব। আমরা এইমাত্র দেখলাম x + 2 হচ্ছে এই রাশিটার একটা বহুপদী। 3 নম্বর লাইনে এসে x + 2 আমরা লিখব। তবে কয়বার লিখব x + 2? আমরা লিখব x এর পাওয়ার সর্বোচ্চ যত আছে আমরা x + 2 কে ততবার লিখব। আমরা দেখতেছি x এর পাওয়ার সর্বোচ্চ 3 আছে, এই জন্য আমরা x + 2 কে 3 বার লিখলাম। এরপরের কাজটা কি করব সবাই? আমরা একটু দ্রুত গতিতে কথা বলি, হ্যাঁ? আচ্ছা, আমরা যদি এখানের মধ্যে এখন x² বসাই, x² দিয়ে গুণ দিলে হবে x³ মিলছে x³ আচ্ছা, x² দিয়ে যদি 2 কে গুণ দিই তাহলে 2x², না মিলে নাই, আছে 4x², কিন্তু লিখলাম 2x², তাহলে কম হয়ে গেছে, আরও বেশি লেখা দরকার, +2x², তাহলে 4x² হবে। আচ্ছা, এই যে আমি এইমাত্র যে 2x² অতিরিক্ত লিখলাম, এইটা এখন আমার এটার সাথে মিলানো দরকার। কত দিয়ে গুণ দিলে এটা হবে? কত দিয়ে গুণ দিলে এটা হবে? যদি আমরা +2 দিয়ে গুণ দিই, তাহলে 2 দিয়ে গুণ 2x দিয়ে 2x, আমরা যদি 2x দিয়ে গুণ দিই, তাহলে 2x দ্বারা x-কে গুণ দিলে হবে 2x², 2x দ্বারা 2-কে গুণ দিলে হবে 4x। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে 4x, আগের লাইনে কি 4x আছে? না, আমি তো বেশি লিখে ফেলছি, তাহলে কমানো দরকার, -3x। তাহলে 4টা x থেকে 3টা x চলে গেলে আর থাকে একটা x। ওকে, এখন ঠিক আছে। আমি যে এইমাত্র এটা লিখলাম, এটা বেশি লিখছি না? তাহলে এখানে কত দিয়ে গুণ দিলে -3xটা হবে? যদি আমি -3 দ্বারা গুণ দিই, তাহলে -3 দ্বারা গুণ দিয়ে x-কে গুণ দিলে হয় -3x, -3 দ্বারা যদি +2-কে গুণ দিই তাহলে -6। এখন খেয়াল করে দেখেন, পুরো লাইনটা কিন্তু মিলে গেছে, আগের লাইন আর এই লাইন কোনো তফাৎ নাই। x³ 2x² যোগ করলে 4x², 4টা x থেকে 3টা x গেলে আর থেকে একটা x, বড়টার সামনে যোগ চিহ্ন, এই যে +x, -6, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় নাই। তাহলে আমরা এই লাইনটাই লিখলাম। তো এইটাই এখানে ওদের লেখা হয়েছিল, সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এভাবে করে লিখে দেওয়ার কারণেই তাড়াতাড়ি আর কি কথাটা বলা গেল। এবার সামনের দিকে আগাই। আমরা x + 2 কমন নিলাম। বাকি যারা থাকে
এখানে বাকি যারা আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 তাদেরকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। হ্যাঁ, একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। এবার আমরা এইটার ভিতরে আবার আমরা মিডল টার্ম করতে পারি। সবাই আপনারা মিডল টার্ম পারেন। এটার ভিতরে আমরা মিডল টার্ম করতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3। এবার এটার ভিতরে যখন আপনি মিডল টার্ম করবেন ফলাফল হিসাবে এটা আসবে। বেশি কথা বললাম না, এই জিনিস যেহেতু আপনারা পারেনি সুতরাং এখানে বেশি কথা বলার দরকার নেই। তাহলে এটার মিডল টার্ম করলাম, এটা ফলাফল আসলো। তাহলে আমরা কি পেলাম? আমাদের উদ্দীপকে পি অফ এক্স বলতে যেই রাশিটা দেওয়া ছিল সেই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এইটা আসে, অর্থাৎ এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 তার পরিবর্তে এক্স প্লাস 2 এক্স প্লাস 3 এক্স মাইনাস 1 এইটাকে লেখা যাবে। তাহলে আমাদের প্রশ্নে বলছিল এক্স কিউব ডিভাইডেড বাই পি অফ এক্স এটার আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এক্স কিউব লিখলাম আর পি অফ এক্স বলতে যা আসছে তা লিখলাম। এবার আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করার মেইন কাজ আরম্ভ করব। আপনারা দেখতেছেন যে এক্স 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 গুণ দিলে কী হবে? এক্স কিউব, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স গুণ দিলে কী হবে? এক্স কিউব। তাহলে উপরেও আছে এক্স কিউব, নিচেও হবে এক্স কিউব। আচ্ছা, উপরের এক্স কিউবকে যদি নিচের এক্স কিউব দ্বারা ভাগ করা হয় তাহলে রেজাল্ট কত আসবে? 1। রেজাল্ট কত আসবে? 1। আমরা সেই 1টাকে এখানে লিখলাম। সেই 1টাকে আমরা লিখলাম। আপনারা জানেন যে যদি লবের পাওয়ার আর হরের পাওয়ার সমান হয়ে যায় তাহলে সেটা অপ্রকৃত হয়ে যায়। সেটা কি হয়ে যায়? অপ্রকৃত হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা উপরের লবটাকে যদি নিচের এই এক্স কিউব দ্বারা ভাগ করি তাহলে 1 আসে, আমরা সেই 1টা লিখলাম। যদি এখানে 2x কিউব থাকতো তাহলে আমরা এক্স কিউব দিয়ে উপরের 2x কিউবকে ভাগ করলে 2 আসতো, সেটা লিখতাম। যদি 3x কিউব থাকতো নিচের এক্স কিউব দিয়ে ভাগ দিতাম 3 হইতো, 3 লিখতাম। আশা করি বুঝতে পারছি আমরা সবাই। ওকে, 1 লিখলাম। এরপরে প্লাস চিহ্ন দিয়ে আমরা যদি একটু এই যে এ তারপরে বি এদেরকে যদি একটুখানি উঠাই দিই আপনাদেরকে বোঝানোর জন্য, তাহলে দেখেন নিচের এক্স কিউব দ্বারা উপরের এক্স কিউবকে ভাগ করলে 1 আসে, সেই 1 আমরা লিখলাম। প্লাস আমরা একটা ভগ্নাংশের হর হিসাবে এক্স প্লাস 2, আরেকটা ভগ্নাংশের হর হিসাবে এক্স প্লাস 3, আরেকটা ভগ্নাংশের হর হিসাবে এক্স মাইনাস 1 লিখলাম। এক্স প্লাস 2 যেহেতু একটা সরল সমীকরণ আর কি, এখানের মধ্যে এক্সের পাওয়ার হিসেবে অন্য কিছু নাই, এক্সের পাওয়ার হিসেবে 1 আছে, এক্সের পাওয়ার হিসেবে 1 আছে, সুতরাং আমরা উপরে শুধু এ লিখলাম। এক্সের পাওয়ার হিসেবে 1 আছে তাহলে উপরে শুধু বি লিখলাম। এক্সের পাওয়ার হিসেবে শুধু 1 আছে তাহলে উপরে সি লিখলাম। যদি এক্সের পাওয়ার হিসেবে আরও বেশি কিছু থাকতো, এক্স স্কোয়ার, এক্সের পাওয়ার হিসেবে যদি এক্স স্কোয়ার থাকতো তখন আমরা এক্সের পাওয়ারে যদি 2 থাকতো তাহলে উপরে আমাদেরকে একটা bx প্লাস সি অথবা cx প্লাস ডি একটা সমীকরণের মতো লিখে তুলতে হইতো, অর্থাৎ একাধিক চলক সেখানে নিয়ে আসতে হইতো, একাধিক অক্ষর। ওকে, যেহেতু এক্সের পাওয়ার 1 তাহলে কোনো সমস্যা নাই, উপরে এ, এক্সের পাওয়ার 1 উপরে বি, এক্সের পাওয়ার 1 উপরে সি। অঙ্কটা একেবারে সহজ। আমাদের এখন মূল টার্গেট থাকবে এ বি সি এর মান বের করা। এ বি সি এর মান বের করার আমাদের টার্গেট। আমরা করব কি, এই 1 নংয়ের বাম পক্ষের হরে যা আছে এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করব। সিম্পল জিনিস, সবাই আগে থেকে জানেন। এখানে আমাদেরকে সহগ সমীকৃতকরণ করতে হবে না, কারণ আমরা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 ধরলে এক্সের মান -2 পেয়ে যাব, সেটা অঙ্কের মধ্যে বসাই দিলে একটা মান বেড়ে যাবে। এই অঙ্ক করতে হলে আমাদের 3টা মান দরকার, এ এর মান, বি এর মান, সি এর মান। এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, সেখান থেকে এক্সের মান বেরোবে, অঙ্কের মধ্যে বসাবো, এ বি সি এর মধ্যে একটা মান চলে আসবে। এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, এক্সের মান -3 আসবে, সেটা বসাই দিব, এ বি সি এর মধ্যে একটা মান চলে আসবে। এক্স মাইনাস 1, সেখান থেকে এক্সের মান আসবে, বসাই দেব, আরেকটা মান চলে আসবে। অর্থাৎ এই অঙ্কটা খুব সিম্পলি সামনের দিকে আগাবে, খুব একটা ভেজাল এখানের মধ্যে নাই। তাহলে আমরা এটাকে বললাম 2 নং সমীকরণ। আমরা যখন এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 বললাম তাহলে এক্সের মান আসবে -2, এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্সের মান -2। এই যে এক্সের মান -2, এই মানটাকে আমরা এখন এই 2 নং সমীকরণে বসায়া দিব। তাহলে 2 নংয়ে এক্স ইকুয়াল টু -2 বসিয়ে পাই, এই যে বসাই দিলাম। এ এর মান চলে আসছে 8/3, এ এর মান কত চলে আসছে? 8/3। একই রকমভাবে এক্স প্লাস 3, সেখান থেকে এক্সের মান আমরা পেয়ে যাব -3। 2 নং সমীকরণে এক্সের মান -3 বসাই দিব, রেজাল্ট চলে আসবে। 2 নং সমীকরণে এক্সের মান 1 বসাই দিব, রেজাল্ট চলে আসবে।
তাহলে আর এখানে আমরা সময় দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, খুবই সহজ একটা অঙ্ক। এই যে ABC তিনটার মান আমরা পেয়ে গেলাম, A এর মান, B এর মান, C এর মানটা এখন বসাই দিই। আমরা দেখতেছি B এর মানটা ঋণাত্মকে আসছে, আচ্ছা ওটা কোনো সমস্যা না, আসছে বসাই। 1 নং সমীকরণ x³ ডিভাইডেড বাই x + 2 x + 3 x - 1 1 প্লাস A ছিল, যে এখানে ছিল A, এখানে ছিল B, এখানে ছিল C, তাহলে A এর মান বসান। তাহলে A এর মান কত আসছে? A এর মান 8 আসছে, A এর মান 8/3 আসছে, 8/3। তাহলে আমরা এই যে উপরে 8/3 বসাবো। তো এখন আপনারা মনে রাখবেন যে লবের মধ্যে যদি ভগ্নাংশ আসে, মানে আপনি ফলাফল লিখতে গেছেন, সেটা নিজেই একটা ভগ্নাংশ। লবের দিকে তাকাই দেখলেন আবার ভগ্নাংশ। তো যদি দেখেন যে লবের মধ্যে ভগ্নাংশ আছে, একটু খেয়াল করেন আমি কী বলতে চাইছি। দেখেন এই পুরাটা একটা ভগ্নাংশ না, এটা লব আর এটা হর, এটা লব এটা হর। আমরা লবের মধ্যে আবার এখানের মধ্যে ভগ্নাংশ দেখতেছি, লবের মধ্যে ভগ্নাংশ দেখতেছি। তো লবের মধ্যে যদি ভগ্নাংশ দেখেন, তখন আপনারা যেই কাজটা করবেন, লবের মধ্যে যেই ভগ্নাংশটা থাকবে তার লবটাকে উপরে রেখে দিবেন আর হরটাকে নিচে নামাই দিবেন। কি ছিল? 8/3। ওই যে 8, ওই 8কে উপরে রেখে দেন, 3কে নিচে নামাই দেন। 8কে উপরে উঠে রেখে দেন, 3কে নিচে নামাই দেন। এটা কেন এটা আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে 8/3 ডিভাইডেড বাই x + 2 x + 2। আচ্ছা উপরের যে 8/3 তাকে লিখলাম পরের লাইনে গিয়ে, এই ভাগ চিহ্নটা উল্টেলে কি হবে? গুণ। তাহলে x + 2টা উল্টে যাবে 1/x + 2। এখন আমরা কি লিখতে পারি? উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 8 × 8 আর নিচে হবে 3 × x + 2। তাহলে 8/3 × x + 2 এটা হবে। এটাই কিন্তু এখানে লেখা। এই জন্য আমরা বলতে পারি যে একদম সহজে আমরা মনে রাখবো এইভাবে করে, যে যদি কখনো আমরা দেখতে পাই যে পুরাটা একটা ভগ্নাংশ, এর মধ্যে লবের মধ্যে আবার ভগ্নাংশ আছে, তখন ওই ভগ্নাংশের লবটাকে উপরেই রেখে দিব আর হরটাকে জাস্ট নিচে নামাই দেব একদম। তাহলে আমরা এই কাজটাই করলাম, উপরে 8 নিচে 3। এবার B এর মানটা আমরা দেখতেছি ঋণাত্মকে আসছে, ঋণাত্মক মাইনাস, তাহলে সামনে মাইনাস চিহ্নটা বসাই দিলাম। আর 27কে উপরে রাখবো, 4কে নিচে নামাই দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন ঘটনাটা। 27কে উপরে রাখলাম, 4কে নিচে নামাই দিলাম। এবার C এর মান 1/12। C এর মান কত? 1/12। তাহলে আমরা এখানের মধ্যে 1/12, তাহলে 1কে উপরে রাখবো আর 12কে নিচে নামাই দিব। শেষ আমাদের অঙ্কের ফলাফল। তাহলে আমরা A এর মান, B এর মান, C এর মান, তিনটা মান আমরা এখানের মধ্যে বসিয়ে দিয়েছি, যা নির্ণয় আংশিক ভগ্নাংশ অঙ্কটা সম্পন্ন হয়ে গেছে। তাহলে এই অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন ছিল না, সহজই ছিল। শুধু খ নাম্বারটা আমরা ব্যতিক্রম পদ্ধতিতে সমাধান করেছি। তাহলে আমরা এই মাত্র কোনটা করলাম? আমরা এখন সিলেট বোর্ড 2024-এর এই সৃজনশীলটা সমাধান করলাম।